ভারতের সংবাদ মাধ্যমগুলো একের পর এক প্রতিবেদন করছে। আমি নিজেও সেই প্রতিবেদনগুলো দেখেছি। ভারত সরকারের বক্তব্য আমি উল্লেখ করতে চাই। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, নতুন দিল্লি এই পরিস্থিতি ও পুরো অঞ্চলের ঘটনা প্রবাহ অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। চুক্তিটি ভারতের জাতীয় নিরাপত্তা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার উপর কী ধরনের প্রভাব ফেলতে পারে তা খতিয়ে দেখা হচ্ছে এবং ভারত তার জাতীয় স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। ইন্ডিয়া টুডে তারা একটি বিশ্লেষণ করেছে, সেই প্রতিবেদনে কিছু অংশ আমি উল্লেখ করছি। বাংলাদেশ যদি কোনো বহুপাক্ষিক সামরিক বা প্রতিরক্ষা জোটে যুক্ত হয় যেখানে পাকিস্তান অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, তবে ভারতের পূর্ব সীমান্তে এক নতুন কৌশলগত ঝুঁকি তৈরি হবে। আরও অনেক খবর তাদের সংবাদ মাধ্যমগুলো দিচ্ছে। আমি সাকিব ভাইয়ের কাছে আসতে চাই, আপনি আসলে বিষয়টিকে কিভাবে দেখছেন? প্রথম কথা হচ্ছে যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ দক্ষিণ এশিয়ায় ভারতের সাথে আমাদের যেহেতু বিরোধিতা আছে এবং বাংলাদেশ কোনো একটা বহুপাক্ষিক প্রতিরক্ষা জোটে কখনো মেম্বার হয় নাই, এই প্রথমবারের মতো যদি সে কোনো একটা সদস্য হয় সেখানে বাংলাদেশের অনেক দায়বদ্ধতা বেড়ে যাবে এবং এটা বাংলাদেশের জন্য সুযোগ সৃষ্টি করবে না হুমকি সৃষ্টি করবে না ঝুঁকির সৃষ্টি করবে, সেটা আমাদের ভেবে দেখার বিষয় আছে। সুতরাং আমি মনে করি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রথম কথা হচ্ছে যে আমাদেরকে এই প্রেক্ষাপটটা আগে বুঝতে হবে যে এটা আগে একবার সৌদি আরবের সাথে একবার বাংলাদেশ শেখ হাসিনার সময় একটা অ্যান্টি হুথি আপনার কোয়ালিশনের মেম্বার ছিল, কিন্তু সেই সময় বাংলাদেশের সেনাবাহিনীকে খুব একটা কোনো কাজ করতে হয় নাই বা যুদ্ধ করতে হয় নাই হুথিদের বিরুদ্ধে। সেখানে পাকিস্তানও ছিল, সৌদি আরবের সাথে অন্যান্য দেশও ছিল, ইজিপ্ট সবাই ছিল, অনেকে ছিল। এরপরে এইবার যেটা হলো যে ইরানের সাথে যখন যুক্তরাষ্ট্রের যুদ্ধ হইল তখন ইরান যুক্তরাষ্ট্রের, আচ্ছা এখানে একটু বলা দরকার, একটু লেট মি গো ব্যাক। সেটা হচ্ছে যে সৌদি যে রাজ পরিবার তারা কিন্তু তাদের নিজস্ব নিরাপত্তার জন্য অত্যন্ত আপনার এটার ব্যাপারে সাবধানী। সেই জন্য তাদের সাথে পাকিস্তানি সেনাবাহিনীরও কিন্তু আছে, আপনার চুক্তি আছে, যেখানে পাকিস্তানি সেনাবাহিনী বোধহয় 8,000, এখন আমি যতদূর মনে পড়ে 8,000 বা 10,000, তারা অলরেডি স্টেশন ইন সৌদি আরবিয়া। এবং সাথে সাথে মার্কিন বাহিনীর সাথেও কিন্তু সৌদিদের এই ধরনের একটা চুক্তি ছিল, যেখানে সৌদ পরিবারকে তারা নিরাপত্তা দিবে বলে বলা হইতো। এবং এর পরিবর্তে আপনার সৌদি আরবিয়া আপনার যুক্তরাষ্ট্রের সাথে একটা আর্থিক সম্পর্ক করেছে এবং পাকিস্তানের সাথেও আর্থিক সম্পর্ক করেছে। এখন আমি আসি যে এরপরে কিন্তু আপনি জানেন যে ইরানের সাথে সৌদি আরবের কিন্তু বিরাট আপনার বিরোধপূর্ণ সম্পর্ক ছিল, যেটা কয়েক বছর আগে চীনের মধ্যস্থতায় এটাকে করা হয়, একটা নিষ্পত্তি আনা হয়। কিন্তু তারপরেও তাদেরকে বন্ধু ভাবাপন্ন এটা কিন্তু ধরা যাবে না। তাদের মধ্যে এক ধরনের শীতল আপনার কোএক্সিস্টেন্স, শীতল সহাবস্থান বলতে পারি। এরপরে যেটা হলো, যখন ইরান যুদ্ধ শুরু হলো তখন যুক্তরাষ্ট্র যেই ঘাঁটিগুলো করেছিল, যেই ঘাঁটিগুলোর রেখে যুক্তরাষ্ট্র এই গালফ কান্ট্রিজকে, সৌদি আরবিয়া এবং আর অন্যান্য যে 5টা দেশ, সেই 5টা দেশকে সে বলছিল যে আমরাই তোমাদেরকে প্রতিরক্ষা দিব, আমরাই তোমাদেরকে নিরাপদ রাখবো, ইরান তোমাদেরকে কিছু করতে পারবে না। সেই যে চুক্তিটা ছিল, সেই যে সমঝোতাটা ছিল, এইটা কিন্তু এখন ভেঙে পড়েছে। কারণটা কি? কারণ হচ্ছে ইরান যেহেতু তার ঘাঁটিগুলোকে ধ্বংস করে দিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের বাহিনী এখন আর মধ্যপ্রাচ্যে অন্তত ওই দেশগুলোতে থাকা সম্ভব না। বলা হচ্ছে তারা নাকি ইসরায়েলে নিয়ে যাবে তাদের ঘাঁটি। এখন এই অবস্থায় তাহলে যদি এই ঘাঁটিগুলো না থাকে যুক্তরাষ্ট্রে, তাহলে সৌদি আরবকে কেউ আক্রমণ করে, তাহলে সৌদি আরবকে রক্ষা করবে কে? সেই প্রতিরক্ষার জন্য সে 2টা দেশকে বেছে নিয়েছে, পাকিস্তান এবং টার্কি। অর্থাৎ সৌদি আরবকে যদি কেউ আক্রমণ করে তাহলে পাকিস্তান এবং টার্কি তার আপনার প্রতিরক্ষায় আসবে বলে আমরা এটা ধরে নিতে পারি, কারণ এটাই সে করে থাকে। কারণ এর পরিবর্তে সৌদি আরব কী করবে? সৌদি আরব তাদেরকে টাকা পয়সা দিবে বলে আমরা মনে করি। এখন আমরা কিন্তু এই ড্রাফটটা দেখি নাই, তার মানে ড্রাফটটাতে আমি যদি না দেখি, এটা যে মিউচুয়াল পারস্পরিক, এটা আমার মনে হয় না। কথা বলি যে যদি পাকিস্তান আর ইন্ডিয়ার মধ্যে যদি যুদ্ধ হয়, তাহলে কি আপনার সৌদি আরব এসে আপনার পাকিস্তানের পক্ষে যুদ্ধ করবে ইন্ডিয়ার এগেনস্টে? আমি জানি না। টার্কি এসে কি, তুরস্ক এসে কি তখন পাকিস্তানের পক্ষে? আপনি যেটি বলছেন যে ড্রাফট আমরা দেখিনি, কিন্তু এরই মধ্যে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে যে চুক্তির মধ্যে আছে যে একটি দেশ আক্রান্ত হলে বাকিরা সেই, আমার কাছে এটা ফিজিবল মনে হয় না।
আমার কাছে এটা বলছে, যেহেতু আমি দেখিনি, আমার কাছে এটা ফিজিবল মনে হয় না। হ্যাঁ, ফুয়াদ সহ আলোচক আছে আমাদের ভাই, ফুয়াদ আরও ভালোভাবে বলতে পারবেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এটা একপক্ষীয় হবে, অর্থাৎ সৌদি আরবকে আক্রান্ত করলে অবশ্যই পাকিস্তানে যাবে এবং টার্কি যাবে, কিন্তু পাকিস্তানকে যদি অ্যাটাক করে, ধরেন ইন্ডিয়ার সাথে যেমন অপারেশন সিন্দুর হলো, এরকম যদি কিছু হয়, তখন ওরা এসে যাবে, আপনার সৌদি F-15 ফাইটার প্লেন এসে যাবে এগেনস্ট ইন্ডিয়া। এবং এখানে আরও একটা সমস্যা আছে, তুরস্ক সৌদি আরব কি তখন ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ করবে কিনা। এবং এখানে আরও একটা ব্যাপার আছে, কিন্তু মনে রাখবেন যে সৌদি আরব এবং টার্কির কিন্তু যে যুদ্ধাস্ত্রগুলো আছে সেগুলো কিন্তু আমেরিকান। ওই যুদ্ধাস্ত্রগুলো কিন্তু আমেরিকার শত্রু দেশ না হলে কিন্তু আপনি ব্যবহারও করতে পারবেন না মোস্ট প্রবাবলি। ইন্ডিয়ার বিরুদ্ধে ব্যবহার করতে ওরা পারমিশন দেবে কিনা সেটা নিয়েও কথা আছে। সো আমি সেই জন্য বলছি যে আপনি যেটা দিয়ে শুরু হয়েছিল যে ভারত আমাদের বাংলাদেশের ব্যাপারে চিন্তা করে, বাংলাদেশ যদি সত্যি সত্যি জোট নিরপেক্ষ একটা মানে জোটবদ্ধ একটা দেশ হইতো, যদি এটা সত্যি সত্যি এমন হইতো যে বাংলাদেশের উপরে বাংলাদেশ যদি ভারত দ্বারা আক্রান্ত হয়, তাহলে তুরস্ক এবং পাকিস্তান, কথার কথা বলছি, বা পাকিস্তান সে বাংলাদেশের হয়ে বিরুদ্ধে যুদ্ধ করবে, ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ করবে, তাহলে অবশ্যই জিনিসটা মানে ভারতের জন্য ভারত মনে করতে পারে যে তার ঝুঁকি বেড়ে যাচ্ছে, এটা মনে করতে পারে সে। কারণ সে একা বাংলাদেশকে যতটা সহজে কবজা করতে পারবে, তার সাথে যদি তার দুইটা দেশ থাকে, টার্কি এবং পাকিস্তান, তার পাশে দাঁড়িয়ে থাকে এবং বলে যে আমরা তোমাকে কোনো মতেই বাংলাদেশকে অ্যাটাক করতে দিব না, তাহলে অবশ্যই ভারতের আপনার সীমাবদ্ধতা হবে। এবং তার ফলে উত্তর পূর্ব ভারতে কি হইতে পারে, বিচ্ছিন্নতাবাদীদেরকে কোনো মানে উৎসাহ দেওয়া হবে কিনা, এগুলো তারা ভাবতে পারে। জি, আমি আপনার কাছে আবারও আসবো। আমি এ পর্যায়ে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের কাছে আসতে চাই, কিন্তু তার আগে আমি রয়টার্সের একটি প্রতিবেদন উল্লেখ করতে চাই, কিছু অংশ। রয়টার্স তারা হেডলাইন করেছে, মক্কা চুক্তিতে যোগ দিলে ভারতের সঙ্গে সম্পর্ক আরও জটিল হতে পারে। সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি বা মক্কা চুক্তিতে যোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বরাতে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বিশ্লেষকদের বরাতে রয়টার্স দাবি করেছে, এই জোটে যোগ দিলে দেশের ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি, বিশেষ করে প্রতিবেশী ভারতের সঙ্গে বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক আরও জটিল হতে পারে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, সৌদি আরব ঢাকাকে এই চুক্তিতে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছে, তবে কখন এই আমন্ত্রণ জানানো হয়েছে তা তিনি উল্লেখ করেননি। চলতি মাসে সৌদি আরবের পবিত্র শহর মক্কায় ন্যাটোর যৌথ প্রতিরক্ষা নীতির আদলে এই চুক্তিটি স্বাক্ষর করে। মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ফলে আঞ্চলিক সংঘাতে উত্তেজনার পারদ বৃদ্ধির মধ্যেই চুক্তির প্রতিশ্রুতি অনুযায়ী কোনো এক সদস্যের উপর সশস্ত্র হামলাকে সবার উপর হামলা হিসেবে গণ্য করা হবে। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপনি আসলে এই বিষয়টিকে কীভাবে দেখছেন? ধন্যবাদ। সাকিব ভাইয়ের সাথে একমত, উনি সৌদি আরবের পার্সপেক্টিভ থেকে বলেছেন। আর একটা বিষয় হচ্ছে যে ইসরায়েল আমেরিকা যখন ইরানে অ্যাটাক করছে, তখন কিন্তু ইসরায়েলি কমেন্টেটররা একটা আলোচনা করতেছে হু নেক্সট, তখন কিন্তু টার্কির আলোচনাটা এসছে। এবং ইসরায়েলি গণমাধ্যমে আমরা পড়তেছিলাম যে আপনার তারা তুরস্কের কোথায় কোথায় পারমাণবিক স্থাপনা আছে, কোথায় কোথায় বেজ আছে, এগুলো কোথায় কোথায় অ্যাটাক করতে হবে, বসফরাসের পারে অথবা আপনার এজেন্সি, মারমারা সি, এইসব জায়গাগুলোতে কোথায় কি আছে না আছে স্থাপনাগুলো নিয়ে তারা আলোচনা করছে এবং তারা ম্যাপিং করতেছে এই জায়গাগুলো ফার্স্ট প্রায়োরিটি হতে হবে এগুলো। এখন প্রশ্ন হচ্ছে যে আপনার এখানে টার্কি কিন্তু আবার নেটো মেম্বার, রিসেন্ট নেটো কনফারেন্স কিন্তু আপনার টার্কিতে হয়েছে। তো সেই জায়গাতে মাথায় রাখতে হবে যে মানে ইরানে অ্যাটাক করা, ইরাকে, সিরিয়াতে, লিবিয়াতে, সুদানে আর তুরস্ক কিন্তু এক জিনিস না। শুধু আপনার নেটোতে আমেরিকার পরে এখন সে সেকেন্ড মোস্ট পাওয়ারফুল আর্ম ফোর্সেস। তার রিজার্ভ বলেন, তার মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স বলেন, তার সোলজারের সাইজ বলেন, ইনোভেশন বলেন, ডিফেন্স টেকনোলজি বলেন, সব জায়গাতে হিউজ পাওয়ার আর কি। ইউরোপের যে কোনো দেশের সাথে সে যুদ্ধ করার জন্য কেপাবল আর কি, তার সেই ফোর্স আছে। সো এবং তুরস্ক বলেও দিয়েছে আর কি যে মানে ইসরায়েল আগে যেসব দেশের ক্ষেত্রে যেটা ভেবেছে সেটা তুরস্কের সাথে ভাবলে সে ভুল করবে, এটা সে বলে দিয়েছে। এবং ইসরায়েলকে, টার্কিশ কমেন্টেটররা বলছে যে ইসরায়েলকে আমরা সত্যি সত্যি মাটির সাথে ঘোরায় দিব, এটা ইরান না যারা শুধু মুখে বলছে যে ওয়াইপড অফ করে দেবে। অতএব সেই জায়গাতে একটা প্রিএমপ্টিভ ডিটারেন্স বলে মিলিটারিতে একটা কথা আছে আর্ম ফোর্সেসের লেক্সিকানে, যে আপনি যুদ্ধ করবার আগেই এমন কিছু করবেন যেন যুদ্ধটা করতে না হয় আসলে। তো এই জন্য যেটা করছে যে ওইটার সাথে এমন একটা জোটে চলে যাওয়া, তৈরি করতে পারা
যেটা আমেরিকান বলয়কে একটা রিজার্ভেশনের মধ্যে ফেলে দেবে। দেখেন পুরো নেগোসিয়েশনটা আমেরিকা অন্য যে কোনো দেশকে বাইপাস করে এবার পাকিস্তানের উপর দিয়ে করেছে। এই নেগোসিয়েশনে পাকিস্তানের সাথে তো ইরানের সম্পর্ক আগে থেকে খারাপ না, ভালো তো আগে থেকে আছে। সৌদি আরবের সাথে সম্পর্ক তো খুবই ভালো, আমেরিকার অর্থনীতির হার্ট, পেট্রোডলার এগ্রিমেন্ট তো সৌদি আরবের সাথে। তার ডলার ক্র্যাশ করবে যদি এই চুক্তি সৌদি আরব বাতিল করে দেয়। এটা তো কাগজ, ফ্রডুলেন্ট ডকুমেন্ট আর কি, মানে ফিয়াট কারেন্সি যেটা আছে আর কি। তো সেরকম একটা জায়গায় আপনি চিন্তা করে দেখেন, তিনটা দেশের সাথেই কিন্তু পশ্চিমের সম্পর্ক ভিন্ন ভিন্ন কারণে ভালো। তুরস্ক হচ্ছে নেটোর মেম্বার, পাকিস্তান এই ইরান যুদ্ধে সিরিয়াসলি নেগোশিয়েট করেছে দুই পক্ষকে, এবং থার্ড হচ্ছে সৌদি আরব হচ্ছে পশ্চিমের তেলের যোগানদাতা এবং তাদের যে পেট্রোডলার এগ্রিমেন্টের সোর্স। এখন এইরকম একটা চুক্তি হওয়া মানে কি আসলে ইসরায়েলের বিপক্ষে কেউ যুদ্ধে নেমে যাবে? তাও তো আবার আমেরিকার প্রোটেকশনে আছে। তো এই জন্য এখানে হচ্ছে অনেক মাল্টি ডাইমেনশনাল অনুষঙ্গ আছে, যেটাকে আপনি একটা জিনিস দিয়ে করতে পারবেন না। আবার সাকিব ভাই বলেছেন পাকিস্তানের সাথে তো রয়্যাল ফ্যামিলির সৌদির আগে থেকেই এই চুক্তি আছে, তারা তাদের রয়্যাল ফ্যামিলির প্রোটেকশনের দায়িত্ব নিয়েছে। দেশের প্রোটেকশনের দায়িত্ব তারা হচ্ছে আপনার আমেরিকাকে দিয়েছে, যে মানে ইসরায়েল এবং ইরান থেকে বাঁচার জন্য তাদের দায়িত্ব হচ্ছে নিয়ে তাদের আমেরিকান ফোর্সকে দিয়েছে, আর রয়্যাল ফ্যামিলিকে বাঁচানোর দায়িত্ব দিয়েছে পাকিস্তানকে, তাদেরকে আবার বিশ্বাস করতে পারছে না। তো সেই জায়গাতে আমার মনে হয় যে এখানে অনেকগুলো অনুষঙ্গ একসাথে কাজ করছে, যে এইটা মুসলিম নেইটো কিনা, মানে এটাতে ধরেন পাকিস্তানে অ্যাটাক করলো ইন্ডিয়া অপারেশন সিঁদুরের মতো, সৌদি আরব কীভাবে সাহায্য করবে? যে তার রয়্যাল ফ্যামিলির প্রোটেকশন দিতে পারে না, তার নিজের কিছু নাই, সে কীভাবে যুদ্ধ করবে? তার যে স্থাপনা আছে সে স্থাপনাগুলো তো চুক্তির অধীনে আছে, সেই সব অস্ত্র ব্যবহার করতে হলেও তো আপনার বিক্রেতা যার কাছ থেকে আসছে তার অনুমতি লাগবে। ওটা হয়তো ইউজ করতে পারবে পাকিস্তান এবং টার্কিশরা, কিন্তু সেটার অনুমতি আছে কিনা, অনুমোদন আছে কিনা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে? অতএব সেই জায়গাতে টেকনিক্যালি আমার কাছে মনে হয়েছে যে মুসলিম নেইটো, যে মানে আর্টিকেল 5 রেফার করা হচ্ছে বারবার, যে একজন দেশ আহত হলে আরেকজন আগায় আসবে, যুদ্ধ করা হবে, এই জায়গাটা মনে হয় না ঠিক এক্স্যাক্টলি ওইরকম। কিন্তু এর বাইরে কি আসলে সুবিধা হতে পারে? এখন প্রশ্ন হচ্ছে একই সময় দেখবেন যুদ্ধের বাইরে মিশরকে কিন্তু তারা ইনভাইট মিলিটারি করেছে। একটা অ্যালায়েন্স বলা হচ্ছে। হ্যাঁ, অ্যালায়েন্স এই কারণে একটা বড় বিষয় তো ঘটে গেছে যে গালফ কান্ট্রিগুলোর হিস্টোরিক্যাল প্রোটেকশনের চুক্তি যেটা আমেরিকার উপরে ছিল, পশ্চিমাদের উপরে ছিল, সেটা ইরান নাস্তানাবুদ করে দিয়েছে। সিম্পলি এই দেশগুলোকে প্রোটেকশন দেওয়ার সক্ষমতা আমেরিকার অথবা পশ্চিমের কারো নাই, এটা প্রমাণ হয়ে গেছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে গালফ কান্ট্রিগুলোর দুইটা ঝুঁকি আছে, তিনটা ঝুঁকি ইনফ্যাক্ট টেকনিক্যালি। একটা ঝুঁকি হচ্ছে শিয়া ইরানের পক্ষ থেকে একটা ঝুঁকি আছে, ইসরায়েলের এক্সপানশনিস্ট পলিসির জায়গা থেকে তার একটা ঝুঁকি আছে। থার্ড হচ্ছে গালফের ভিতরে ইন্টারনাল একটা পলিটিক্স আছে। আপনার মনে থাকার কথা যে আরব আমিরাত কিন্তু মানে গালফের ভিতরে, জিসিসির ভিতরে কিন্তু দেশ দখল করার চেষ্টা করেছে। কাতার ইমিডিয়েটলি তুরস্ককে বলে তার ডিপ্লয়মেন্ট নিয়ে আসতে হয়েছে, তাকে ব্লকেট দিয়েছে, বাকি দেশগুলো মিলে তার সাথে ব্যবসা বাণিজ্য লেনদেন সব বন্ধ করে দিয়েছে। তুরস্ক ইনফ্যাক্ট কাতারকে সেভ করেছে ওই সময়টাতে। এবং আজকে যদি আপনি মোসাদের অপারেশন দেখেন, আউট অফ ইসরায়েল দ্য লার্জেস্ট মোসাদ অপারেশন স্টেশন হচ্ছে দুবাই, আরব আমিরাত। তার থার্ড লার্জেস্ট অপারেশন স্টেশন হচ্ছে ইন্ডিয়াতে। তাহলে এই রিলেশনশিপগুলো তো মাথায় রাখতে হবে, যে এরা তো আবার গালফ কান্ট্রিরও মেম্বার, সৌদি আরব, দুবাই, কাতার টাতার মিলা যারা আছে। তাহলে আপনি জিসির তো নিজস্ব প্রোটেকশনের প্রোটোকল আছে, যে আপনি এখানে আঘাত করতে পারবেন কি পারবেন না। তো এই জন্য আমার কাছে মনে হচ্ছে যেভাবে মুসলিম নেইটো এটা সেটা বলা হচ্ছে, ব্যাপারটা এরকম না। বাট ইন্ডিয়ার তো জেনুইন ভয়ের কারণ আছে। কারণ হচ্ছে যে আপনি এমন কিছু দেশ একত্রিত হয়েছে যার তিনটা দেশের কম্বিনেশন একটা হিউজ পাওয়ারফুল শক্তি বলয় তৈরি করে ফেলেছে। পাকিস্তানের কাছে পারমাণবিক বোমা আছে, তুরস্ক এখন আমেরিকার পরে সবচেয়ে বড় মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের মালিক, আর হচ্ছে সৌদি আরবের কাছে হচ্ছে টাকা, অফুরন্ত টাকা আছে। তো এই সব কিছু যদি যোগ করেন, এটা নিঃসন্দেহে যে কোনো দেশের জন্য একটা গুরুত্বপূর্ণ হুমকির জায়গা বেশ করে। আমার কাছে মনে হচ্ছে ইন্ডিয়ার ভীতিটা জোটে বিষয়ে না, বিষয়টা হচ্ছে বিভিন্ন কারণে গত 2 বছর থেকে বাংলাদেশ কিন্তু তুরস্ক,
চায়না এবং পাকিস্তানের সাথে তার সম্পর্ক, প্রতিরক্ষা সম্পর্ক প্যারালালি বৃদ্ধি করছে। এবং গতকালকে দেখছেন আপনি চাইনিজ বিমান আনবার ব্যাপারে উপদেষ্টা সরাসরি বলে দিয়েছে চুক্তির প্রিপারেশন চলছে টাকা সাপেক্ষে। অতএব সেই জায়গাতে এই বাইল্যাটারাল সম্পর্কটা তাকে মানে আরও বেশি মানে চিন্তিত করে ফেলেছে, দুশ্চিন্তার মধ্যে ফেলে দিয়েছে। এবং আরেকটা বড় সংকটের জায়গা হচ্ছে সৌদি আরব এবং গালফ কান্ট্রিতে কিন্তু ইন্ডিয়ার হিউজ মার্কেট আছে। যদি এই তিনটা দেশ একসাথে মিলে কাজ করে, যুদ্ধে যাওয়া ছাড়াই ভারতের অর্থনীতিকে প্রচণ্ড রকম করে বিপদে ফেলতে পারবে। একটা হচ্ছে এইসব দেশ থেকে ভারত পেট্রোলিয়াম আনে, মিনারেল যত জিনিসপত্র আছে এই দেশগুলো থেকে আনতে হয়। দ্বিতীয়ত হচ্ছে হিউজ এক্সপার্ট কমিউনিটি আছে ইন্ডিয়ান সৌদি আরবে এবং আলাদা গালফ কান্ট্রিগুলোতে। এই মার্কেটটা যদি বন্ধ করে দিতে চায় সৌদি আরব বন্ধ করে দিতে পারবে, কারণ এইটা রিপ্লেস করবার মতো লেবার ফোর্স আবার পাকিস্তানের আছে, বাংলাদেশের আছে। সেই টোটাল লেবার ফোর্স আপনার মানে ফেজ আউট করে 1-2 বছরের ভিতরে ইন্ডিয়াকে নাই করে দিতে পারে। এবং এইটার ভয়ও কিন্তু আপনার আছে। বিফের ব্যাপারে দেখেন, ইন্ডিয়া গর্ব করে বলে না যে সেকেন্ড লার্জেস্ট বিফ এক্সপোর্টিং কান্ট্রি। কোথায় এক্সপোর্ট করে সে? এই সৌদি আরবে করে, এই আরবের দেশগুলোতে করে। অতএব সৌদি আরবের চিন্তিত হবার মতো অনেকগুলো জায়গা আছে। বাংলাদেশের জায়গাটা কোথায়? বাংলাদেশকে মাথায় রাখতে হবে যে ভারত আমার শত্রু রাষ্ট্র, মিয়ানমার আমার শত্রু রাষ্ট্র, নো ডাউট। প্রশ্ন হচ্ছে আপনি এই জোটে থেকে সেটা ডিল করবেন, না আপনি আসলে বাইল্যাটারাল জোট করবেন। পাকিস্তানের সাথে আমার আলাদা সম্পর্ক, তুরস্কের সাথে আমার আলাদা সম্পর্ক এবং চায়নার সাথে আমার আলাদা সম্পর্ক। সেই সম্পর্কগুলোর ভিত্তি করে আপনি প্রতিরক্ষার জায়গাতে আসবেন। আর একটা জিনিস মাথায় রাখবেন, সৌদি আরব এবং গালফ কান্ট্রিগুলো পাকিস্তানকে এবং তুরস্ককে যেভাবে দেখে, বাংলাদেশকে কিন্তু মোটেই ততটুকু সম্মান দিয়ে দেখে না। মিসকিনের দেশ বলে, প্রচুর ফকির মিসকিন আছে, কিন্তু ওই জায়গাটা কিন্তু পাকিস্তান তুরস্কের জন্য মানে বাস্তবতা না। অতএব সেরকম একটা রিয়েলিটিতে আপনি এখানে ঢুকলে সম্মানজনক সদস্য পদ আপনি পাবেন কিনা, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। জি, আপনার কাছে আমি আসবো। আমি সাকিবের কাছে আসতে চাই। আপনার কাছে কি মনে হয়, বাংলাদেশের কি আসলে এই জোটে যোগ দেওয়া উচিত কি উচিত না, বা আমাদের জন্য আসলে লাভ ক্ষতির কি বিষয় আছে? প্রথম কথা, এর মধ্যে আর কয়েকটা কথা যেটা ডিসকাস হয় নাই, আমি সেই কয়েকটা কথা বলি। দুইটা দিক আনি। ফুয়াদ তো অনেক কিছু বললেন। সেটা হচ্ছে দুটো দিক আছে। একটা হচ্ছে যে নেটো বলেন বা যে কোনো জোটবদ্ধ ইয়ের মধ্যে ইন্টার অপারেবিলিটি বলে একটা কথা আছে। অর্থাৎ একজনের অস্ত্র যাতে বা সরঞ্জাম যাতে আরেকজন ব্যবহার করতে পারে। ধরেন আপনার একটা জোটের একটা দেশের অনেকগুলো ট্যাঙ্ক নষ্ট হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, সে যাতে অন্যের ট্যাঙ্কটা ব্যবহার করতে পারে। এখন দেখেন এখানে কিন্তু এটা করতে পারবেন না, কারণ টার্কিশ হচ্ছে কি আপনার টার্কিশ হচ্ছে আমেরিকান এবং তাদের নিজস্ব, অন্যদিকে পাকিস্তানটা হচ্ছে পাকিস্তানের নিজস্ব, আর একটা হচ্ছে চাইনিজ। তাহলে চাইনিজ আর আমেরিকানের তো ইন্টারঅপারেবিলিটি নাই। এমনকি যারা সাধারণত চাইনিজ জিনিস বিক্রি মানে কিনে, তাদেরকে আমেরিকান জিনিস দিতে চায় না, যে তোমার মাধ্যমে চীনারা যদি জেনে যায়। এটারও কিন্তু সমস্যা আছে। এই জন্য কিন্তু বাংলাদেশের ব্যাপারেও অনেক ইয়ে করে, এমনকি যে আপনি যদি আপনার জিনিস যদি আপনি সেফগার্ড করতে না পারেন তাহলে আপনাকে দিবে না। সো এখানে একটা প্রবলেম হচ্ছে ইন্টারঅপারেবিলিটি। বাংলাদেশেও কিন্তু হচ্ছে কি আপনার চাইনিজ আইটেমস, চাইনিজ আইটেমসের সাথে সে আপনার টার্কি থেকে কতটুকু হেল্প পাবে সেটা আমি জানি না। ও যেটা বললেন ঠিক সেটা ঠিক, যে আমরা কিন্তু এর আগে বলেছি যে আমরা আপনার তৈরি করব, আপনার ড্রোন তৈরি করব বা অন্যান্য সরঞ্জাম তাদের সাথে তৈরি করব। দ্যাট আমার মনে হয় যে সেটা একটা ভালো পদক্ষেপ ছিল। আমি জানি না এটা কত দূর এগিয়েছে। সো এটা একটা সমস্যা আছে আমাদের, যে আমরা ইন্টারঅপারেবিলিটি আছে কিনা। সেকেন্ড যে সমস্যাটা আছে সেই সমস্যাটা হচ্ছে আমাদের দেখতে হবে যে আমরা যদি এখানে জয়েন করি, আমাদের আর্মির লেভেল তো হইতে হবে, তাহলে পাকিস্তান আর্মির লেভেল পর্যন্ত মতো, মানে যেমন ধরেন ন্যাটো কিন্তু একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয়। ওয়ার্সো প্যাক্টেরও আমি শিওর যে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে হইতো। ঠিক সেরকমভাবে আপনি যদি ইসলামিক ন্যাটো বলেন বা যেই জোটবদ্ধই বলেন, সেখানে কিন্তু আপনি এই একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে। একদম সবাই যে একই হবে একদম না, কিন্তু কাছাকাছি হইতে হবে। সো তার মানে হচ্ছে যে বাংলাদেশের জন্য আমি মনে করি যে তার জন্য কিন্তু প্রচুর ট্রেনিং তখন দরকার হবে, তার প্রচুর আরও সমরাস্ত্র দরকার হবে, যেই সমরাস্ত্রগুলো সে ব্যবহার করতে পারবে এবং ব্যবহার করে শিখতে পারবে। এই যে বড় বিনিয়োগ, এটা আমাদের টাকা নাই, এই টাকা আমাদের নাই। এই টাকা কি আমরা ওই মক্কা প্র্যাকটিক্যালে পাবো? সেটা কিন্তু আমাদের একটা বিষয়। সো আমার সেনাবাহিনী যদি, আমার সামরিক বাহিনী যদি প্রফেশনালাইজেশন হইতো,
তাইলে ইয়েস ওয়াই নট। আমি তো চাইবো যে আমার একটা প্রফেশনাল বাহিনী থাকুক, আমার বাহিনী শক্তিশালী হোক, তাহলে কিন্তু আমার আপত্তি ছিল না। কিন্তু এটা আছে কিনা আমাদেরকে দেখতে হবে। আর আমাদেরকে দিয়ে যদি খালি সিভিলিয়ান কাজ করাতে চান, তাহলে তো আমি, ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম সেইং, যে আপনি যদি আমাকে দুধ ভাত বানাইতে চান, তাহলে তো আমি এটাতে রাজি না। আমার প্রফেশনাল হইতে হবে এক। দ্বিতীয় কথা, আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, এটা আই এম শিওর এভরিবডি, যে ইন্ডিয়া ইসরায়েল সম্পর্কটা কিন্তু এখানে ইম্পর্টেন্ট। এখানে ইন্ডিয়ার বাংলাদেশ ব্যাপারে অলরেডি ইসরায়েলের যে অ্যাম্বাসেডর দিল্লিতে বেস আছেন, তিনি কিন্তু নানান ধরনের কথা বলেন, যেটা বাংলাদেশের প্রতি একটু এক ধরনের হস্টিলিটি আছে। সেইখানে যদি এখন যদি ধরেন আমরা মেম্বার হইলাম, আমার কথা হলো আমরা মেম্বার হইলাম এবং আমরা সুযোগ পাবো, আমাদের প্রফেশনালিজম আর বাড়বে, আমরা এটাতে ডিসিশন নিলাম যেটা হবে, এটা আমাদের জন্য ভালো। তাহলে আমাদের আরেকটা জিনিস দেখতে হবে যে আমাদের জন্য ঝুঁকি কতটুকু বাড়বে। আর উই গোয়িং, আমি ইংরেজিতে বলছি সরি, কিন্তু এখানে আমরা কি একটা সফট আন্ডারবেলি হব? মানে আপনি চিন্তা করেন, টার্কি ইজ ভেরি মাচ ক্যাপেবল, পাকিস্তান ইজ ভেরি মাচ ক্যাপেবল, সৌদি আরবিয়া ইজ কোয়াইট প্রোটেক্টেড। আপনি জানেন যে কয়েকদিন আগেও কিন্তু সিরিয়াতে, যেখানে আপনার টার্কিশ কনসেন্ট্রেশন, তার কাছাকাছি কিন্তু বম্বিং করেছে ইসরায়েল। সো এইখানে কি ইসরায়েল কিছু করবে কিনা সেটাও আমাদের বোঝা উচিত। আমি বলছি না যে আমাদের ভয় পাইতে হবে, আই এম নট সেইং দ্যাট আই শুড বিকাম স্কেয়ার্ড, বাট আমার তো এটার একটা অ্যাসেসমেন্ট থাকতে হবে এবং আমি এটার জন্য কাউন্টার দেওয়ার জন্য আমি এটার জন্য প্রিপেয়ার আছি কিনা সেটা আমাকে দেখতে হবে। তাহলে আমার মনে হয় উই ক্যান, তখন আমরা এগুলো ডিসিশন নিতে পারবো, তার আগে তো ডিসিশন নিতে পারছি না। জি।